নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, এর আগে তো আমি বহু ক্ষেত্রে বহু ধরনের আলোচনা করেছি, কখনো ভালো কখনো খারাপ। কারণ মানব জীবনে ভালো মন্দ দুটোই মিশিয়ে থাকে, তাই ভালোটাও থাকে কখনো খারাপটাও থাকে। আজকে শুধু ভালোটা নিয়ে কথা বলবো, অর্থাৎ আপনার জীবনে কি কি ভালো তৈরি হতে পারে গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী। কারণ দেখা গেলো যে অনেকের জীবনে বিদেশ কর্ম জায়গা আছে, বিদেশে থাকার জায়গা আছে, বিদেশের অর্থ উপার্জনের জায়গা আছে, এমনকি সে বিদেশে গিয়ে তার হায়ার স্টাডি পর্যন্ত করতে পারে। এটা নো ডাউট তার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হবে, এবং তার জন্মছকের কী কী কানেকশান অবশ্যই আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব যে তার জীবনের যে নির্দিষ্ট স্টেজগুলো যখন সে পার করবে, সেক্ষেত্রে তার জন্মছকের কানেকশান এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কীভাবে কাজ করবে। প্রথম অবস্থা দেখুন, আমাদের বলা হয় যে একটা জাতক জাতিকার পড়াশোনা করছে, পড়াশোনা করা মানে তার চতুর্থ ভাব কানেক্ট হয়ে যাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব। আমি একটা জাতক জাতিকার সে পড়াশোনার স্টেজে পৌঁছানোর জন্য তার কিন্তু আমি সাধারণত ব্যক্তিগত জায়গা থেকে আমি দেখি যে লগ্নপতি, দ্বিতীয়পতি, তৃতীয়পতি, চতুর্থপতি, এই চারটে ভাবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা জাতক জাতিকার পড়াশোনার জায়গা। কেন? কারণ সে দ্বিতীয় থেকে কথা বলার জায়গা শেখে, দ্বিতীয় থেকে সে কথা বলতে কতটা পারে, সে উচ্চারণের জায়গাটা কতটা আছে, তার সেই জায়গাটা তৈরি হয়। আবার দ্বিতীয় থেকে সে বলা হয় চতুর্থের একাদশ, চতুর্থের সাকসেস, কারণ চতুর্থ ভাব হচ্ছে তার প্রাথমিক স্টেজে পড়াশোনার জায়গা। আবার সেই সঙ্গে সঙ্গে তৃতীয় হচ্ছে তার জন্মছকের তৃতীয় ভাব হচ্ছে তার কিন্তু পারিপার্শ্বিক জায়গা। এই পারিপার্শ্বিক জায়গাটা যদি ভালো না হয় একটা স্টুডেন্টের, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গার তার পরিবেশটা ঠিক না থাকার জন্য পড়াশোনা হয় না। তাহলে তৃতীয় ভাবযুক্ত, দ্বিতীয় ভাবযুক্ত, আর লগ্ন ভাব সে নিজে, সে যদি সুস্থ না থাকে, সে যদি সর্বদাই অসুস্থ থাকে, তাহলে তার তো পড়াশোনার জায়গা হবেই না। তাহলে লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব গেল। কারণ চতুর্থ ভাবের পাওয়ারের ওপর ডিপেন্ড করবে সে তার প্রাইমারি স্টেজের পড়াশোনা কতটা ভালো করবে, কতটা ভালো রেজাল্ট করবে, তার ওপর পরবর্তী স্টেজগুলো ডিপেন্ড করবে। এবং কোনো জাতক জাতিকার যদি জন্মছকের এই ভাবগুলো ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তার একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত পড়াশোনার জায়গা ভালো হয়, রেজাল্ট খুব ভালো হয়। আবার এর সঙ্গে সঙ্গে কি হয়, একটা জাতক জাতিকার পঞ্চম ভাব যদি পাওয়ারফুল জায়গায় থাকে, পঞ্চম ভাবে দেখা গেলো এমন কিছু শুভ গ্রহ রয়েছে, বা পঞ্চমপতি সে দশমভাবে, পঞ্চমপতি সে চতুর্থভাবে, পঞ্চমপতি সে কিন্তু দেখা গেলো যে কোনো কোনো ক্ষেত্রে নবমভাবে কানেকশান পেয়ে যাচ্ছে, দশমভাবে কানেকশান পেয়ে যাচ্ছে, একটা একটা শুভ যোগ বলা হয়। তখন সেটাকে বলা হয় যে এটা রাজযোগ তৈরি করেছে, এবং তার জীবনের তার পড়াশোনার জায়গা অবশ্যই ভালো হবে। সে পড়াশোনার জায়গা বহু উন্নতি করতে পারবে, এবং সে তার জীবনের একটা মানে মানে খুব উন্নত মানের চরম শিখরে উঠতে পারবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু সেই জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিত হয়। দেখবেন যার ক্ষেত্রে এই চতুর্থ পঞ্চমের কানেকশন রয়েছে, তার মেধা শক্তি ভালো। কারণ ওই পঞ্চম জানবেন যে পূর্ব জন্ম, সেই অনুযায়ী তার এই বছর, এই জন্মের অর্থাৎ এই মানব জন্ম, তার মধ্যে লুকিয়ে রয়েছে তার পূর্বজন্মের কর্মফল, এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে কতটা মেধা আছে, সে পূর্বজন্মের কতটা মেধা নিয়ে সে সেই জন্ম ত্যাগ করেছিল, পরবর্তীতে এই জন্ম কি কর্ম, কি তার মেধা নিয়ে এই জন্মে আসলো। সেই জন্য পঞ্চম মেধা শক্তির জায়গা, পঞ্চম তার জীবন এর একটা নির্দিষ্ট স্টেজ থেকে শুরু করার জায়গা। তাই পঞ্চম ভাব যদি ভালো থাকে, তাহলে তার মেধা শক্তি ভালো থাকবে, এবং সে
আগামী দিনে তার নিজের ক্রেডিট, নিজের জ্ঞানে, নিজের বুদ্ধি বলে সে খুব ভালো জায়গায় পৌঁছাবে। কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা প্রয়োজন হচ্ছে একটা জাতক জাতিকা যখন বিদেশে যাবে, সেই বিদেশের মাটিতে গিয়ে অর্থ উপার্জন করবে, এগুলো প্রত্যেকটা স্টেজ তার ক্ষেত্রে প্রয়োজন হয় এবং প্রত্যেকটা তার পাওয়ারফুল জায়গা তাকে প্রভাবিত করে। এবং এই পঞ্চম ভাব কানেকশন যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে ভাগ্যস্থান, যেটা নবম ভাব বলা হয়, পঞ্চম ভাব জ্ঞান বলা হয়, পঞ্চম ভাব তার পূর্ব জন্মের কতটা শিখেছিল সেই জায়গা বলা হয়। আর ভাগ্য, তার ভাগ্য নিয়ে কি ভাগ্য তার কানেকশন পাবে, তার ভাগ্যের কি ফলাফল সেটাকে কানেকশন পাবে এবং সেই অনুযায়ী তার ভাগ্য ফল দেবে। ভাগ্য হচ্ছে গুরুজন। দেখবেন যে অনেক সময় গুরুজন যারা থাকে, বাবা মা, তাদের শুভ কর্মে, তার সন্তানের শুভ কর্মে শুভ ফলে পরিণত হয়। বাবা মায়ের কোনো শুভ কাজ, ভালো কাজ তার সন্তানের উপর প্রভাবিত করে। তাই সেই শুভ ফলের ভাগীদার সেই সন্তান হয়ে তার জীবনের সেই ভাগ্যের জায়গা কানেক্ট করে এবং সেই ভাগ্যটা তার সেক্ষেত্রে তার হায়ার স্টাডিকে ইন্ডিকেশন করে। তার কখনো কখনো দেখবেন যে একটা স্টুডেন্টের ক্ষেত্রে সে যখন যে পড়াশোনাটা করবে, পড়াশোনার জায়গাটাকে আরও অগ্রগতিতে নিয়ে যাওয়ার জন্য, তার সাকসেসের জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় অর্থ। যে অর্থটা তার গুরুজন যারা রয়েছে, বাবা মা, এই জায়গার থেকে সেই অর্থটা সে পায়। সেটা তার ভাগ্যের কানেকশান, গুরুজনের জায়গা ইঙ্গিত করে সেই নবম ভাব। এবং তার মধ্যে সেই জায়গার যদি থাকে, অর্থাৎ ওই পঞ্চম পাওয়ারফুল কানেকশান থাকলে, ভাগ্য যদি কানেক্ট হয়ে যায়, তাহলে সেই জাতক জাতিকার তার হায়ার স্টাডি হয়। কারণ অবশ্যই হায়ার স্টাডি তো দরকার, কারণ আপনি বাইরে গিয়ে অর্থ রোজগার করবেন এবং সেটা খুব সম্মানের সঙ্গে এবং সেখানে একটা ভালো কোনো কর্ম করে করবেন। সেক্ষেত্রে এই ভাবগুলো প্রত্যেকটা আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা থাকতে হবে এবং সেই পজিটিভ জায়গা আছে বলেই একটা জাতক জাতিকা সে কিন্তু বিদেশে গিয়ে বিদেশের মাটি থেকে সে নিজের বুদ্ধি জ্ঞানকে কাজে লাগিয়ে সেখান থেকে অর্থ রোজগার করে নিয়ে আসছে। আর এই বাইরে যেতে পারবে কিনা, বিদেশে যাওয়ার যোগ আছে কিনা, সেটার লাস্ট স্টেজ কানেক্টেড হবে। অর্থাৎ এতক্ষণ যা বললাম সেটা দেশের মধ্যে থেকেও একটা জাতক জাতিকা করতে পারে, কারণ তার চতুর্থ ভাব ভালো, পড়াশোনায় সে ভালো ছিল, ভালো রেজাল্ট করতো, প্রত্যেকটা ক্লাসে সে পাস আউট করেছে খুব ভালো রেজাল্ট নিয়ে। তারপরে পঞ্চম ভাব তার জ্ঞানকে কাজে লাগিয়েছে, এখনও সে জ্ঞানকে কাজে লাগাচ্ছে, নিজের মেধা শক্তিকে সে কাজে লাগিয়ে সে আগামী দিনে এগিয়ে যাচ্ছে ভালো রেজাল্ট করে। তার মধ্যে একটা দারুণ পজিটিভ ভাইব্রেশন রয়েছে, জ্ঞান রয়েছে, সে অনেক মানুষকে সহযোগিতা করছে, মানুষ তার সংস্পর্শে এসে বহু মানুষ সে ভালো জায়গা পাচ্ছে। তার মানে তার মধ্যে সেই পঞ্চমের কানেকশান রয়েছে, খুব পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। তাহলে সেই জায়গাগুলো সে কাজে লাগাচ্ছে এবং এই দেশেই সে এই পর্যন্ত জায়গা তৈরি করছে। তারপরে ভাগ্যকে কানেক্ট করেছে, সে হায়ার স্টাডিও পর্যন্ত করছে। কোনো কোনো জাতক জাতিকা রিসার্চ করছে, কোনো কোনো জাতক জাতিকা সে বিভিন্ন ক্ষেত্রে, তাকে দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে সে যে শিখছে সেটাকেই সেই মেধাশক্তিকেই হায়ার করার জন্য বহু মানুষ চারিদিক দিয়ে তাকে লাইনে রয়েছে, মানে চারিদিকে লাইনে হয়ে গেছে, ওয়েটিং করছে। সেই জাতক জাতিকা সে আগামী দিনে ভালো জায়গা, তার রেজাল্ট ভালো হলে তাকে তারা গ্রহণ করবে, তাকে নিয়ে নেবে, তাকে একটা ভালো চাকরি দেবে। তার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গার থেকে আসছে, দেশ বিদেশে বিভিন্ন জায়গার থেকে এসে তার ওপর একটা ভালো ধারণা রয়েছে, কেননা এই জাতিকা সে রেজাল্ট ভালো করছে, তার মধ্যে মেধা শক্তি রয়েছে, তার ক্ষেত্রে কর্মক্ষমতার জায়গা রয়েছে এবং এ যথেষ্ট ইন্টেলিজেন্ট। এই কানেকশানটা পেয়ে গেছে এবং সেটা একটা প্রচার হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে যদি আপনার জন্মছকের, কারণ আপনার দেশের বাইরেটা
ইঙ্গিত করবে আপনার জন্মছকের লগ্নের সাপেক্ষে দ্বাদশ ভাব। তাহলে এই সমস্ত কানেকশনের সঙ্গে যদি ওই দ্বাদশ ভাব অর্থাৎ 12 নম্বর ঘরটা লগ্নের সাপেক্ষে আপনার সঙ্গে কানেক্ট হয়ে যায়, তাহলে আপনার জীবনের দেখবেন যে খুব কম এবং সহজে এবং সঠিক ওয়েতে আপনি বিদেশের পাড়ি দিয়েছেন। কখনো কখনো নবমের সঙ্গে আপনার পঞ্চমের চতুর্থের কানেকশানে অনেক সময় অনেক জাতক জাতিকারা তারা শিক্ষা গ্রহণ করার জন্য সেই দ্বাদশের সঙ্গে কানেকশন হয়ে সেই শিক্ষা গ্রহণ করতেই বিদেশে চলে যাচ্ছে। আবার কোনো কোনো জাতক জাতিকা এই নবম পঞ্চম লগ্ন তার সঙ্গে দ্বাদশ তার সঙ্গে দশম কানেক্ট হয়ে গেল, দিয়ে সে কী করলো না, সে কর্মজীবনে অর্থাৎ কর্মের সূত্র ধরে সে বিদেশে পাড়ি দিল এবং বিদেশ থেকে অর্থ উপার্জন করছে এবং বিদেশে গিয়ে সে নিজের একটা নির্দিষ্ট জায়গাকে বজায় রেখে দিয়ে নিজের ভালো জায়গা তৈরি করে নিয়েছে। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশান সেই দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাব যাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেয়, এই দ্বাদশ ভাব যদি আপনার জন্মছকের কানেকশানের সঙ্গে ওই নবম ভাব চতুর্থ ভাব এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের কানেকশান ওই দ্বাদশ ভাবের সঙ্গে থেকে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকারা কখনো কখনো তারা তাদের পড়াশোনা তাদের স্টাডিকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিদেশে যায়। আবার দশমের সঙ্গে কানেকশান হয়ে গেলে এই সকল জাতক জাতিকারা তারা কর্মসূত্রে সে বিদেশে পাড়ি দেয়। এবং এই বিদেশের অর্থ রোজগার করা সবার জন্য না, কিন্তু এই কানেকশান যাদের থাকে তারাই একমাত্র সেই বিদেশের থেকে অর্থ নিয়ে এসে তার নিজের দেশে নিয়ে আসতে পারে। এটা কিন্তু ভীষণ ভীষণ একটা পজিটিভ জায়গা। সেই জন্য প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই জায়গাগুলো তার ক্ষেত্রে আছে কিনা এখন দেখুন। কারণ ভালো জায়গা সব সময় ভালোর দিকেই নিয়ে যায়, কিন্তু কখনো কখনো কিছু কিছু ভালো আবার কিছু কিছু খারাপের দিকেও নিয়ে যায়। তাই ভালোর হতে হতে মাঝপথে কোনো জায়গায় খারাপ নেই তো, সেটাও কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ এটার মধ্যেও কিন্তু অনেক সময় কোনো জাতক জাতিকা প্রতারিত পর্যন্ত হয়ে যায় এবং এই প্রতারণার ফাঁদ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের রয়েছে। সেই জন্য আপনাদের জন্মছক বা আপনার সন্তানের জন্মছকের কতটা পজিটিভ জায়গা রয়েছে, তার কি বিদেশ যোগ রয়েছে, সে বিদেশে কি অর্থ রোজগার করতে পারবে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোথায় সমস্যা হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখলো বিদেশ যোগ রয়েছে কিন্তু হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। তার জীবনের অনেক কিছু জায়গা রয়েছে, সে অনেক সময় দেখা গেলো বিদেশ যোগ নেই কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড সে বিজনেস করছে ভালো জায়গায়। সে হয়তো চাকরি করছে না কিন্তু বিজনেস করছে, অন্য বহু মানুষকে তার চাকরি দিচ্ছে, তার সেই ক্ষমতা রয়েছে। তাহলে সেই কানেকশানগুলো দ্বাদশের সঙ্গে রয়েছে কিনা এবং নির্দিষ্ট ভাবগুলো সেটা কানেকশান পাচ্ছে কিনা তার উপরই ডিপেন্ড করবে সে তার জীবনের বা আপনার ওই সন্তানকে বিদেশে কিন্তু অর্থ রোজগারের জন্য যাবে কি যাবে না। তাহলে এই কানেকশানগুলো থাকলেই হবে। আর যদি না থাকে তাহলে তার ক্ষেত্রে হয়তো সেই দেশেই রয়েছে, দেশেই ভালো জায়গায় রয়েছে এবং সেখানে সে সেই জায়গাটাকে কাজে লাগাতে বলুন। আমি আবার বারবার বলি যে দেখুন, কিছু কিছু অশুভ যোগ থাকবেই প্রত্যেকের ক্ষেত্রে, কিছু কিছু শুভ যোগ থাকবে, কিন্তু সেই অশুভত্বটাকে চাপা দিয়ে রেখে ডাউন করে শুভত্বটাকে কাজে লাগিয়ে নির্দিষ্ট তিথি নক্ষত্রেতে তার সঠিক কিন্তু প্রতিকার প্রতিবিধান যদি আপনি করতে পারেন, তাহলে সেই সকল জাতক জাতিকা বা আপনার ক্ষেত্রে আগামী দিনের শুভত্ব জায়গা অবশ্যই হবে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেজন্য বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। শেষ হওয়ার আগে অবশ্যই বলবো যে আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। আর তাদের মুখ থেকে
বিস্তারিত শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায়। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি 2:35 নাগাদ, 2:30 প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট সবগুলো কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী। এবং আপনার ডেটা নিয়ে আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখালাম। দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রথবন্ধে কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সার্টিফিকেট পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসার তাৎপর্যটা আমি শুনতে চাইছি। তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন,
ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে। তাহলে এনাকেই একবার দেখাই। তা সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহেও নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো পড়ছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যথা কথা না, একদম একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না। আচ্ছা, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরি ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না। ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে সবার, আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, হ্যাঁ সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের কিছু কি? হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে
যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল, সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে তোমার যখন তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একজন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা আমি মানতাম না, বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7.5 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না, যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যা মিস করেছি। আচ্ছা এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি, আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই করবেন 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সবথেকে মেন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, ওনার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো, যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার বক্তব্য। এটাই আমার বাবা। মানিকবাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম,
ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে, তার সূত্র ধরে তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বলল যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন
তারা সামনে গেলেই বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয় তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে, তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার,
আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলোও কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেইভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।